বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের ভিতরে, মানে খুবই দ্রুত সময়ের ভিতরে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এক নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুরবিতেও এক নতুন সেনা স্টেশন গড়ে তুলেছে। বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের এই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন, যা বাংলাদেশ সীমান্তের খুব কাছেই। এখন আমার কথা হচ্ছে যে এটা কি একটা পরোক্ষ হুমকি দেওয়া হচ্ছে ভারতকে, যে দেখো আওয়ামী লীগকে যদি নির্বাচনে না আনো তাহলে কিন্তু আমরা কথাই বলে দিলাম না। এই ঘটনাগুলোর সাথে সম্পর্কিত হলো বোধহয় বিহার ইলেকশন চলছে, আজকে এক পর্ব হয়ে গেছে, প্রত্যেক ইলেকশন 5-6 পর্বে শেষ হয়। বিহারের রাজ্য ইলেকশনটা শুরু হয়ে গেছে, প্রথম পর্ব চলছে, এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে ইলেকশন হলো আসামে। আসামে তারা একই এই মুসলমান ভীতি দেখায় ইলেকশনটা করবে। তাহলে বর্ডারে এরকম গার্ড টার্ড না বসালে মুসলমান ভীতিটা তৈরি করবেন কেন? এগুলো ওর সাথে রিলেটেড। এবং আমি আপনাকে আর একটা ধারণা দিতে চাই, আমি মনে করি না যে ইন্ডিয়া বর্ডারে সৈন্য সমাবেশ করে বাংলাদেশের বিরুদ্ধে করতে চাইবে। এটা হলো যেটা ঘা হয় না, এটাকে চুলকায় ঘা বানাবে। ইন্ডিয়া এত বোকা না, ও জানে যে এটা করলে বাংলাদেশকে চীনের কোলে তুলে দেওয়া হবে। ও সামলাতে পারবে? পারতো যদি, তাহলে তো আর ইয়েতে আপনার ওই যে 20 জন মারা গেছে যে জায়গায় লাদাখ, হ্যাঁ লাদাখ সীমান্ত যে এই যে মাইর খেয়ে পড়ে আছে, জমি নিয়ে গেছে, পুরা দখল করে ফেলাইছে। মোদী সংসদ বলছেন নো, চীনে আমাদের কিছু করছে দখল করে। চীনের মোদীর ফর্মাল স্টেটমেন্ট সংসদে, চীন তাদের সাথে আলোচনা করে সর্বশেষ 1996 পর্যন্ত বেশ কিছু সীমানা রিড্র করে, যেগুলো চীনের কাছে ইম্পর্টেন্ট না, এগুলো ফেরত দিয়ে দিচ্ছিলেন ইন্ডিয়াকে। ওই সবগুলো ফেরত দিয়ে একবারে 59 সালের বর্ডারে চলে গেছে, চায়নাতে চলে গেছে। এবং মোদী সংসদের দ্বারা বলতেছে, হ্যাঁ ওরে চীন আমাদের কোনো সম্পত্তি, কোনো ভূমি দখল করে নেয়। বুঝেন না? এটা দিয়ে মাইরে 20 জনের মারা রয়েছে। কিন্তু আমি ভারতের কিছু ওই যে মানে সামরিক জার্নাল পড়ি মাঝে মধ্যে অনলাইনে, ওখানে লিখে যে তারা নাকি প্রলয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সীমান্তের কাছে, এবং ওই যে ফোর্ট উইলিয়াম ঘাটিতে মোদি বলেছেন ইলেকশনে, আসামের ইলেকশনে জিততে হবে, মুসলমান বিরোধী সেন্টিমেন্ট তুলে। তো মোদির আর আছেটা কি? ও তো পাকিস্তানের সাথে আসলেই কোনো গন্ডগোল নেই, কারণ পাকিস্তান আবার খুব ভোটের বাজারে খুব ইম্পর্টেন্ট ইস্যু। পাকিস্তানকে পিটাচ্ছি, তার মানে মুসলমান পিটাচ্ছি, মানে আমরা হিন্দুরা তোমরা আমারে ভোট দাও। কি হলো এটা? আমি ভারতীয় সাংবাদিককে প্রশ্ন করেছিলাম যে কেন সীমান্তের চারদিকে এরকম এই প্রলয় ক্ষেপণাস্ত্রগুলো বসাচ্ছে ভারত। তখন উনি আমাকে বললেন যে বাংলাদেশেও অপারেশন সিন্দুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। কোন পরিপ্রেক্ষিতে? উনি বলেছেন যে যদি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হয়। আমি বললাম যে কিরকম? তো উনি বললেন যে 5ই আগস্টের সময় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার অ্যাটাক করা হয়েছিল, সে সময় ভারত চুপ থেকেছিল, কিন্তু পরবর্তীতে এমন কোনো কিছু হলে সেটা সহ্য করা হবে না, তখন সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। এজন্যই বিমান ঘাঁটি এবং ওই যে প্রলয় ক্ষেপণাস্ত্রগুলো ওখানে রাখা হয়েছে। ওকে, এটার উত্তরটা হলো এই যে তাহলে চীনের সাথে কিছু করতে পারে না কেন? এটা হলো একটা। দুই নম্বর প্রশ্ন হলো, সবকিছু হলে যদি ইন্ডিয়া এরকম অ্যাকশনে নিয়ে যেতেই পারে তো যাবে, আর ইন্ডিয়া নিশ্চয়ই অজানা না। এটা গেলে আমরা কি করব? আমরা যেটা তফাৎ রেখে চলছে, এটা ব্যালেন্স করে চলতেছে, চীনের সাথে সম্পর্ক এটা রাখবো না। আমরা কি বসে থাকবো? নাকি আজকালকার বসে থাকার যুগ আছে, সময় আছে, আমরা আরো বেশি করে চীনের আমরা বলবো যে সাবমেরিনটা বানাইছো, সাবমেরিনটা রাখছো, ওটা নিয়ে এখন আসো, মানে তোমার সাথে আমরা একটা মিলিটারি চুক্তি করি, প্রতিরক্ষা, আমার দেশ আক্রান্ত হলে তুমি তোমার দেশ আক্রান্ত হয়েছে মনে করবা এবং আমার সাথে 5 কিলোমিটার কারাই যাইবা। আমার পুরো বর্ডার জুড়ে, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার জুড়ে চীনের সৈন্য থাকবে। এটা যদি ইন্ডিয়ানরা চায় তাহলে এটাই হবে। এটা পরিষ্কার করে বলার দরকার আছে না, অনেক ধন্যবাদ। পরিষ্কার হয়েছে। শেখ হাসিনা একই দিনে 3টা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছে, দ্য ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স, তারপরে এএফপি, হিন্দুস্তান টাইমসে মনে হয় আজকে বা গতকালকে দিয়েছে। সেখানে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এমন ভাবে কথা বলেছে
যে উনি এখন দায় চাপিয়ে দিচ্ছেন আসলে পুলিশের দিকে। উনি বলতেছেন হ্যাঁ সরকারের কন্ট্রোল ছিল না, বাট আমি কিন্তু বলি নাই গুলি চালাতে। মানে উনি স্বীকার করতেছেন ইনডাইরেক্টলি যে হ্যাঁ পুলিশই মারছে। মানে প্রথম তো উনি বলেছেন যে এটা ইউনুসের বা মেটিকুলাস ডিজাইন, এখন যেহেতু ভিডিওতে প্রমাণিত উনি বলেছেন এটা পুলিশই মারছে, বাট আমি কিন্তু বলি নাই। কাজে উনি কি এখন পুলিশের দাচা পাচ্ছেন নাকি? না, এটা তো কোনো লাভ নাই, কারণ অলরেডি মামুন সাহেব যে এখন রাজশাহী হয়ে গেছে, এটা কি দিয়ে সামলাবে উনি? মামুন সাহেবকে উনি যে নির্দেশ দিচ্ছেন, উনি যে ইনুর সাথে কথা বলে নির্দেশ দিচ্ছেন, এগুলো কি দিয়ে ডাকবে? এবং ফরেন্সিক টেস্টে এটা যে হাসিনার গলা তা প্রমাণিত। বলবে যে মামুন সাহেব ঘুষ খাইছে ইউনুস সাহেবের কাছ থেকে, এই জন্য। ইনুর সাথে যে কথা হচ্ছে প্ল্যানিং এর কথা, এটা কি? এটাও ঘুষ। এরপরে যখন ওয়াকারের সাথে যে তার কথা হচ্ছে, ওটা যখন বাইর করবে তখন কি হবে? ওয়াকারের কেস তো এখনো ওঠে নাই, ওটাও রেডি আছে। ওয়াকার নাকি ভারত আমেরিকার সিআই এর দালাল, এটা ফাঁস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এখানে কথার ফাঁক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেছে, হাসিনা তো বলেনি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা কথা একদম নিশ্চিত করে বলে দিই আমি আপনাকে, ভুলে যাবেন না, ইলেকশন হচ্ছে সর্বশেষটা 7ই জানুয়ারি হাসিনার ইলেকশন, আর 5ই ফেব্রুয়ারি খোদ বাইডেন নিজে হাতে হ্যান্ড টু হ্যান্ড, পিটার হাস তখন রাষ্ট্রদূত, পিটার হাসের হাতে একটা চিঠি দিয়েছে হাসিনাকে দেওয়া হচ্ছে, যে চিঠির সারবস্তু পাবলিকলি ওপেন করে দেওয়া হচ্ছে। চিঠিতে বলা হচ্ছে আমরা এখন হাসিনার, এই নির্বাচিত হাসিনার সাথে আমি বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট মিলে আমরা একসাথে কাজ করব। এটা কি মিন করে? এর বাইডেন কি এখন আমি হাসিনাকে উৎখাত করবে, নাকি আরো পোক্ত করে দিল? তারপর তো ডোনাল্ড লু আসলো, সালমানের প্রমাণ বাসা দাওয়াত খেলো, কিছু তার তো একই। আপনি তো ওই কন্ট্রিবিউশনটা সম্পর্কের কন্ট্রিবিউশন আমেরিকাও জানে না তো, তার তার সিআইএ ফেল যে বাংলাদেশে এই সাধারণ এক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে হাসিনাকে পড়ে যাবো, এটা তারা জানতো? আমি চ্যালেঞ্জ দিলাম, এবং কোন সিআইএ, ইভেন চাইনিজ এমএস, কোন গোয়েন্দা সংস্থা এটা জানতো না, কিন্তু আমি জানতাম। কবে থেকে? আরো স্পাই করে দিই। আমার অপারেশন হয়েছে 4 জুলাই, আমাকে বেডে ফেরত এনে দিয়েছে 8ই জুলাই। 9 তারিখে সামবডি ফ্রম আর্মি আমাকে ফোন করেছে, আমি বলেছি রেডি হয়ে যান, এবার হাসিনা পড়ে যাবে। আমি এত স্পেসিফিক বলছি আপনাকে, 9 জুলাই কিন্তু। আর 10 তারিখে আমাকে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে, আমি 10 তারিখে বিকেলে বাসায় চলে আসছি। আমি আপনাকে এই যে স্পেসিফিক ইনফরমেশন দিলাম, এটা প্রুভ করা সম্ভব। ফলে আমি যে জানতাম ব্যাপারটা যে হাসিনা এবার পড়ে যাবে, নিশ্চয়ই আমি গণক না, কিন্তু আমি একভাবে জেনেছি। আমি বলেছি এবার আপনার প্রস্তুতি নিতে পারে, এবার কিচ্ছু মিস যাবে না, এবং ঠিক তাই হয়েছে। আরো বলি, আপনার 14 তারিখে পুলিশ ড্র করে নিতে হলো কেন হাসিনাকে? আর পুলিশ ড্র হওয়ার আগে পুরা ছাত্রলীগ উইথড্র করে নিল, কারা? কেন করলো? হাসিনা কেন উইথড্র করলো? আর 15 তারিখ থেকে আর্মিকে কেন দায়িত্ব দিয়ে দিল? 15 তারিখ দায়িত্ব নিতে পারে নাই তারা, 15 তারিখ পারে না, 16 তারিখ একটা ছোটখাটো অ্যাকশনে গেছে, এটা হেলিকপ্টার থেকে গিয়ে। আর অ্যাকচুয়াল বড় অ্যাকশনটা গেছে তারা 19 জুলাই, ওয়াকারের বড় অ্যাকশনটা গেছে 19 জুলাই। এটা আমি আপনাকে আমি একদম টাইম লাইন ধরে বলে দিতেছি এটা কেন হয়েছে। আমি যা যা বলছি তাই ঘটেছে তো, এবং কেন আমি 9 তারিখে বলতে পারছি? আমি গণক না, কিন্তু আমি জানলাম কি করে? আর আমি তো আমার জ্ঞানই তো ফিরছে বোধহয় 5 তারিখে সন্ধ্যা, না বোধহয় 6 তারিখে মোটামুটি আমি প্রথম, আমাকে বোধহয় সলিড খাওয়া দিচ্ছে 6, 7, 8। আমি ওই যে পোস্ট অপারেশন অপারেটিভ টেবিল যেটা ওইখানেই ঘুমাইছি আমি। আর আমাকে বেডে ফেরত দিয়েছে 8 তারিখে। আর 9 তারিখে আমাকে সামবডি ফোন করেছে, আমি তাদেরকে বলতেছি যে ও আমাকে কিছু ব্রিফ করলো, আমি বললাম যে এই সময় হয়ে গেছে আপনাদের। ক্লিয়ার? ফলে আপনি যে এখানে আমেরিকান ষড়যন্ত্র দেখবেন, ইভেন বাইডেনও তো ষড়যন্ত্র করতে আগ্রহী, কারণ বাইডেনও বিশ্বাস করে নাই যে হাসিনাকে পাবলিক উঠে ফেলা দিবে। এটা তো অবিশ্বাস্য। বিএনপি 3 বছর ধরে আন্দোলন করতে তাকে ফেলাইতে হলো না, ইলেকশন হয়ে গেল। বিএনপি লোকেরা এই জন্য তো ফখরুল বলতেছে যে ভাই আমরা তো এই কোটা বিরোধী আন্দোলনের সাথে আমরা নাই,
কারণ সে ধরে নিচ্ছে এখন যদি আবার জেলে পুরে আমাদেরকে, তাহলে নেক্সট 5 বছরের আগে ইলেকশন তো আরেকবার আসতেছে না, বলে এর আগে আমাদের জামিন হবে না, সেই জন্য সে আরেকবার ফান্দে পড়তে চাচ্ছে না। এই হচ্ছে বিএনপির পজিশন। তাহলে কোটা বিরোধী মুভমেন্ট হয়ে গেল কেমনে? বিএনপি তো বলছে এই আন্দোলন আমাদের না, বলছিল না মির্জা ফখরুল? এই জন্য তো বলতেছে, কারণ সে সবসময় দেখবেন আপনি ইলেকশন হয়ে যাওয়ার নেক্সট 1 বছরে কেউ টাচ করে না কোনো জিনিস, এটা স্টুপিডিটি মনে করে, বোকা। আপনাকে বুঝতে হবে তো কে কেন পড়বে, কোনটা উইকনেস। আর আপনি যে তারেক জিয়া হন ভাই হাসিনা কি করে পড়বে আমি জানি না, আমি এ দায় আমার না, তাহলে আরেক জিনিস। আর যে পুরো ক্যালকুলেট করতে পারে কোন ঘটনা কোন জায়গা থেকে নিয়ে যাচ্ছে, কেন পড়বে। আমি শুনেছিলাম, আমার কাছে ইনফরমেশন ছিল। আরো আগে বলবো, আরো বলবো 2022 সাল থেকে আমি জানি যে এটা পড়বে এইভাবে পড়বে, কিন্তু কবে জানি না, কিভাবে পড়বে ওটা আমি জানি। যেদিন তারেক জিয়া না করছে যে আমি এটা দায়িত্ব নেব না, সেদিন থেকে অল্টারনেটিভ প্ল্যান তৈরি হয়ে গেছে, কিন্তু সঠিক সময়টা আসতে পারে না। সঠিক সময় মনে করা হয়েছিল যে 28 অক্টোবর 23 সালের ওই দিনে বোধহয় করা যাবে, কিন্তু ওই দিন তারা স্টেজ ছেড়ে পালাই গেল। বিএনপির এই ফখরুল পুরো প্রোগ্রামটাই ঘোষণা দিতে পারে নাই, একটা সাউন্ড গ্রেনেড ফুটছে, সে স্টেজ ছেড়ে ভাগছে, মানে কিছু করে। কিন্তু লোক সমাগম কিন্তু হয়েছিল, প্রায় 15 লক্ষ লোক হয়েছিল। অবশ্যই সে তো শোডাউন করে পাবলিককে বলতে চাচ্ছিল যে আমরা পারলাম না ভাই, এই শোডাউন করে পারলাম না, কিন্তু আসলে তো তারা চাচ্ছিল না। এটা তো তারেক জিয়ার তত্ত্ব, যে হাসিনা কি করে পড়বে আমি জানি না, এ দায়িত্ব আমি নেব না, কিন্তু পড়ে গেলে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। এই যে যেটা এখনো তারা করতেছে, এটাই তো সেই ফর্মুলাটা। ফর্মুলা থেকে তো তারেক জিয়া সরে নাই একটু না, কিন্তু ইলেকশন চাও তো অন্যায় না, আমার চোখের সামনে ঘটতেছে। এই জন্য বলতে পারছি না 9 জুলাই যে এবার হাসিনা পড়বে, এটা হয়েছে 14 জুলাই। 14 হচ্ছে যে একদম লাইন টেনে দেওয়া হয়েছে, যেদিন পুলিশ অস্বীকার করছে আর এরপরে মাঠে না থাকবে। 5 জুলাই বিকেলে আক্রমণ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ভিতরের লোক যারা ভিতরে ছিল ছাত্রকে আক্রমণ করছে, ভিতরে ঢেকে গেছে, বাইরে বেরোয়নি। ও ভিতর থেকে SOS পাঠানো হয়েছে, উদ্ধার করেন আমাদেরকে, কেউ যাইতে পারে নাই। আর পুলিশ সমস্ত পুলিশ উইথড্র করে ইয়েতে বসে, তাদের ব্যারাকে বসে ওই মিটিং হচ্ছিল যে কাল থেকে আর তারা উইথড্র করবে, তারা পার্টিসিপেট করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তারা রক্ষা করতে পারবে না। ওখানে বসে ঠিক হয় যে পুলিশ উইথড্র করা হবে, কাল থেকে আর্মি দায়িত্ব নেবে। এগুলো তো যে খবর রাখে সে তো পরিষ্কার দেখতে পাচ্ছে এগুলোর মানে কি। এখন তো যেটা হয়েছে 14 তারিখে, আমি তো 9 তারিখে বলতেছি এটা এই দিকে চলে যাচ্ছে, এখন এটা এখন এই দিক থেকে ফিরবে না এটা। এবং সবচেয়ে বড় ডিটারমাইনিং এলাকা ছিল কোনটা? মৌচাক থেকে শুরু করেন, রামপুরা টিভি স্টেশন, পিছনে আপনার আফতাবনগর, এইটা ছিল রিয়েল যুদ্ধক্ষেত্রের জায়গা, ডিটারমাইনিং জায়গা। ওখানে কি ঘটছে তার যদি পরিষ্কার ইতিহাস জানতে পারেন তাহলে বলবেন, বুঝতে পারবেন কেন আমি এত কথা প্রেডিক্ট করতে পারছি। ওই একটা ফোন আলাপ শুনলাম, ওই উবায়দুল কাদের বলতেছে যে আরাফাত তো টাকা চায়, আর উল্টা চিত্রনায়ক ফেরদৌস টাকা চায়, ওরা তো টাকা দেয় না। কিন্তু মেলা শুনবে, এই যে ইয়েকে হারুনকে ধমকাচ্ছে কাদের, যে তুমি ভাত খাওয়ানোর দৃশ্য দেখাইতে গেলা কেন, ওটা তো শুনতে পাচ্ছি। এগুলা বললে আপনি এগুলো ছুটকা কাহিনী, আমি তো আপনাকে আসল কাহিনী তো বলে দিচ্ছি, এটা পড়ে যাবে গভর্নমেন্ট। আমি কি করে বললাম? আমি তো গুনে বলি না, হাত গুনে বলি নাই।